বিজেপির সঙ্গে আইএসএফ এর কোনো একটা গোপন আঁতাত আছে? ডায়মন্ড হারবারে অন্ততপক্ষে বামফ্রন্ট রাজি ছিল, এমনকি আইএসএফ এর সঙ্গে জোট করতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীরও কিন্তু কোনো বাধা ছিল না। এই আইএসএফ তার নীতিভ্রষ্ট হয়ে গিয়ে 8টা লোকসভা আসনে প্রার্থী দেয়, তাহলে এখানে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন 2 থেকে 3% সংখ্যালঘু ভোট যদি কেটে নেওয়া হয় তাহলে কিন্তু সুবিধাটা সব থেকে বেশি হবে বিজেপির। আইএসএফ যদি এই গদ্দারি করে পশ্চিমবঙ্গের মানুষও কিন্তু তাকে ক্ষমা করবে না। আইএসএফ যদি মনে করে একটা ভাঙড় পেয়ে গোটা পশ্চিমবঙ্গ আমি শাসন করব, পশ্চিমবঙ্গের মানুষও কিন্তু তাকে ক্ষমা করবে না। পশ্চিমবঙ্গের মানুষ 2011 সালে বামফ্রন্টকে ক্ষমা করেনি, পশ্চিমবঙ্গের মানুষ 1977 সালে জাতীয় কংগ্রেসকেও ক্ষমা করেনি, পশ্চিমবঙ্গের মানুষ এই তৃণমূলের যে স্বৈরাচারিতা বা দুর্নীতি চাকরির তার বিরুদ্ধে একটা বিকল্প ব্যবস্থা খোঁজার চেষ্টা করছেন। আইএসএফ যদি এই ভোট ব্যাংকটাকে ধস নামাতে চায় তাহলে কিন্তু তিনি বিজেপির সুযোগ করে দেবেন, এবং আইএসএফের এই গদ্দারি মানসিকতা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু কোনোদিন ক্ষমা করবে না। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিম ভোট একটা ম্যাজিক ফিগার। এনবি টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন, প্রীতি এবং শুভেচ্ছা। আজকের বিষয়বস্তু হচ্ছে আইএসএফ এবং পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচন। 2021 সালের বিধানসভা নির্বাচনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামে একটা সংগঠন ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকীর এবং তার উত্তরসূরিদের উদ্যোগে একটা নতুন দল সে বছর বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছিল এবং কংগ্রেস এবং বামফ্রন্টের সঙ্গে অ্যালায়েন্স করে তারা ভোট যুদ্ধে নেমেছিল। কিন্তু সেবারের নির্বাচনে বিএসএফকে আটকানোর জন্য, বিজেপিকে আটকানোর জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের বেশিরভাগ ভোটটাই চলে গিয়েছিল তৃণমূলের দিকে। কেবলমাত্র ভাঙড় ছাড়া এই ভাঙড়ের মধ্যে আইএসএফ তার খাতাটা খুলতে পেরেছিল, আর বাকি 293টা বিধানসভা আসনে সবগুলোতেই বাম, আইএসএফ এবং কংগ্রেস জোট ধরাশায়ী হয়ে গিয়েছিল। সেবারের সংখ্যালঘু ভোটটা একটা বড় পোর্শন কিন্তু বেশিরভাগটাই চলে গিয়েছিল বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলের দিকে। এবারের পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচনে বাম, আইএসএফ এবং কংগ্রেস যে জোটটা মানুষ আশা করেছিল সেই জোটটা কিন্তু হয়নি। এর না হওয়ার মূলেই হচ্ছে আইএসএফ এর অনড় মনোভাব, যেটা রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন। আইএসএফ চেয়েছিল 12টা সিট, সেটা কিন্তু বামেদেরও পছন্দ হয়নি। কংগ্রেসের হয়েছিল কিনা সেটা স্পষ্ট নয়, এবং আইএসএফ স্পষ্টতই তারা পশ্চিমবাংলার 8টা আসনে প্রার্থী দিচ্ছে, যেগুলো হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, যেমন উত্তর 24 পরগনার বসিরহাট, বারাসাত, দক্ষিণ 24 পরগনার যাদবপুর, মথুরাপুর, হুগলির শ্রীরামপুর, তারপরে হচ্ছে হাওড়ার উলুবেড়িয়া, মুর্শিদাবাদের মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র এবং মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র। আমরা একটু দেখে নিতে পারি এই 8টা লোকসভা নির্বাচনে মুসলিম ভোটের পার্সেন্টেজ কি ধরনের। এই 8টা লোকসভা কেন্দ্রের মধ্যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোটের পার্সেন্টেজ হচ্ছে 70% মুসলিম ভোট। দ্বিতীয় হচ্ছে মালদা দক্ষিণ, 58% মুসলিম ভোট। বসিরহাট, উত্তর 24 পরগনার বসিরহাট লোকসভা কেন্দ্রে 46% মুসলিম ভোট। উত্তর 24 পরগনার বারাসতে মুসলিম ভোট 27%, যাদবপুরে 21%, মথুরাপুরে 25%, শ্রীরামপুরে 20% এবং তার থেকে একটু বেশি হবে, উলুবেড়িয়ায় 28% ভোট। রাজনৈতিক পর্যবেক্ষকরা এবার যে হিসাবটা করেছে সেই হিসাবটা হচ্ছে আইএসএফ যদি 2 থেকে 3% ভোটও কেটে নেয় তাহলে সব থেকে কিন্তু সুবিধা হবে কংগ্রেস, তৃণমূল বা সিপিএম এর কাটাকাটি, প্লাস 3 থেকে 4% ভোট যদি আইএসএফ কেটে নেই সব থেকে সুবিধা হবে কিন্তু বিজেপি। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন এক্ষেত্রে কি বিজেপির সঙ্গে আইএসএফ এর কোনো একটা গোপন আঁতাত আছে? ধরা যেতে পারে আমাদের পূর্ববর্তী শিক্ষা থেকে অল ইন্ডিয়া মুসলিম আইমিম বলা হয়। এই আইমিম বিহার বা উত্তরপ্রদেশ বা ঝাড়খণ্ড যেখানেই দাঁড়িয়েছে তারা জিততে পারেনি, কিন্তু যে ভোটটা তারা কেটে নিয়েছে সেই ভোটের ফলে সেকুলার দলগুলোর ক্ষতি হয়েছে। যদিও পশ্চিমবাংলায় আমরা মনে করছি এটাই যদি ঘটে থাকে তাহলে আগামী দিনে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছে পশ্চিমবাংলায় বিজেপির আসন সংখ্যা যদি বেড়ে যায় তার একটা কারণ হবে আইএসএফ এর মুসলিম ভোট কেটে নেওয়া, এবং এই কেটে নেওয়া থেকে এবারের রাজনীতিতে একটা বড়
স্পেনীয় ক্ষত তৈরি হবে সেকুলার দলগুলার, সেটা হচ্ছে আইএসএফ। এটাকে সব থেকে চলতি বাংলায় বলা হয় গাদ্দারি। এই গাদ্দারি যদি আইএসএফ করে, তাহলে আইএসএফ নিজেও কি পশ্চিমবাংলার রাজনীতিতে গ্রহণযোগ্য হতে পারবে? তাকেও কি পশ্চিমবঙ্গের মানুষ ক্ষমা করবে? আজকে দেখা যাচ্ছে ওরা চেয়েছিল ডায়মন্ড হারবার। আমি যতটুকু জানি, আলিমুদ্দিনের বিট কভারেজ করতে গিয়ে আমি দেখেছি ডায়মন্ড হারবারে অন্ততপক্ষে বামফ্রন্ট রাজি ছিল। এমনকি আইএসএফ এর সঙ্গে জোট করতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীরও কিন্তু কোনো বাধা ছিল না। তারপরে জোট হলো না কেন? তারা কেবলমাত্র একটা ভাঙড় পাওয়ার জন্য তারা মনে করলো যে এই সংখ্যালঘু মুসলিম সমাজের মধ্যে তাদেরই একমাত্র গ্রহণযোগ্যতা আছে। অতীত ইতিহাস পশ্চিমবাংলার কি বলছে? সিদ্ধার্থ শঙ্কর রায় 72 থেকে 77 সব থেকে সার্ভিস সেক্টরে চাকরি দিয়েছিলেন মুসলিমদের। অবশ্য সব সেকশনেই তিনি ভালো চাকরি দিয়েছিলেন, সব সম্প্রদায়ের মধ্যে তিনি চাকরি ভালো দিয়েছিলেন। কিন্তু এক ইমার্জেন্সি পিরিয়ড যেমন ইন্দিরা গান্ধীকে বসিয়ে দিয়েছিল, তেমনি বসিয়ে দিয়েছিল এখানে কংগ্রেস দলটাকে। কারণ যুব কংগ্রেসের যে অত্যাচার মানুষ ভুলবে না। ইমার্জেন্সি পিরিয়ড চালু করার ফলে মানুষের গোলার ধান যখন পুলিশ নিয়ে চলে যায়, সেদিনও কিন্তু সংখ্যালঘু ভোট শোনেনি, ভোট দিয়েছিল বাম ও গণতান্ত্রিক জোটকে 1977 সালে। এসসি এসটিরাও ভোট দিয়েছিল, যাদের হাতে গ্রামের কৃষি ব্যবস্থা বা অন্যান্য কাজকর্ম যুক্ত আছে। গ্রামের কৃষি ব্যবস্থাটা অনেকটাই সংখ্যালঘু মুসলিমদের হাতে। আমার মনে হয় পশ্চিমবাংলায় বরাবর দেখা গেছে 2021 সালে এই শুভেন্দু অধিকারী বিজেপিতে জয়েন করার পরে, উনি অবশ্য বিজেপিতে জয়েন করেছিলেন 2020 সালের ডিসেম্বর মাসে। তারপরে বড় বড় পাতেল্লা তিনি দিয়েছিলেন, এই এত আসন পাচ্ছি, এই অত আসন পাচ্ছি। কেন্দ্রের কিছু না হলেও 18 থেকে 19 জন মন্ত্রী, নরেন্দ্র মোদী, অমিত শাহ, সত্যনাথ সিং সহ অনেকেই এসেছিলেন। তারপরে দেখা গেছে বিজেপি মাত্র 70টি আসন। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিম ভোট একটা ম্যাজিক ফিগার, এবং পশ্চিমবাংলার গণতন্ত্র ধর্মনিরপেক্ষ প্রিয় মানুষরা তারা কিন্তু এই বিজেপিকে আটকানোর জন্য ভোটটা 1:1 করেছিল। এবারে যদি এই আইএসএফ তার নীতিভ্রষ্ট হয়ে গিয়ে 8টা লোকসভা আসনে প্রার্থী দেয়, তাহলে এখানে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন 2 থেকে 3% সংখ্যালঘু ভোট যদি কেটে নেওয়া হয়, তাহলে কিন্তু সুবিধাটা সব থেকে বেশি হবে বিজেপির। আইএসএফ যদি এই গদ্দারি করে, পশ্চিমবঙ্গের মানুষও কিন্তু তাকে ক্ষমা করবে না। মনে রাখা উচিত, 1 বছর আগে 2022 সালের 21শে জানুয়ারি যেদিন কলকাতার শহীদ মিনার ময়দানে আরএসএস এর মোহন ভাগবতের সমাবেশ ছিল, আর সেই দিন ছিল আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস। তৃণমূল সরকারের পুলিশ চ্যাং দোলাহে নওশাদ সিদ্দিকীকে সেদিন পিকআপ ভ্যানে তুলেছিলেন। পশ্চিমবঙ্গের গণতন্ত্র প্রিয় মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ সেদিন কিন্তু এর বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন। আইএসএফকে এটা অন্ততপক্ষে মনে করা উচিত। আইএসএফ যদি মনে করে একটা ভাঙড় পেয়ে গোটা পশ্চিমবঙ্গ আমি শাসন করব, পশ্চিমবঙ্গের মানুষও কিন্তু তাকে ক্ষমা করবে না। এটাই বলে দিতে পারি। পশ্চিমবঙ্গের মানুষ 2011 সালে বামফ্রন্টকে ক্ষমা করেনি, পশ্চিমবঙ্গের মানুষ 1977 সালে জাতীয় কংগ্রেসকেও ক্ষমা করেনি। পশ্চিমবঙ্গের মানুষ এই তৃণমূলের যে স্বৈরাচারিতা বা দুর্নীতি চাকরির, তার বিরুদ্ধে একটা বিকল্প ব্যবস্থা খোঁজার চেষ্টা করছেন। আইএসএফ যদি এই ভোট ব্যাংকটাকে ধস নামাতে চায়, তাহলে কিন্তু তিনি বিজেপির সুযোগ করে দেবেন, এবং আইএসএফের এই গদ্দারি মানসিকতা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু কোনোদিন ক্ষমা করবে না। এইটুকুই বলতে পারি। হয়তো ভবিষ্যৎ বলে দেবে যে আইএসএফকে পশ্চিমবঙ্গের মানুষ কতটা সুনজরে দেখবে। কারণ পশ্চিমবঙ্গে যখনই ভোট হয়েছে, একটা সেকুলারের ফ্রন্টের এগেনস্টে আর একটা সেকুলারের, এখানে বিজেপি কোনোদিন মাথা নাড়াতে পারেনি। 90-এর দশকেও পর্যন্ত দেখা গেছে কৃষ্ণনগর, দমদম বা নবদ্বীপ তৃণমূল জোটের সঙ্গে থাকার সুবাদে তারা এখানে খাতা খুলেছিল। তারপরে পরবর্তীতে অশোকনগর বিধানসভাতেও তারা খাতা খুলেছিল, কিন্তু তারা অ্যাবসলিউট মেজরিটি কোনোদিন পেতে পারেনি। কারণ এই পশ্চিমবাংলার মানুষ ভাষা আন্দোলনের মাটি, এই পশ্চিমবঙ্গে প্রগতিশীল মুভমেন্টের বদ্ধভূমি, এই পশ্চিমবঙ্গ বা কলকাতা স্বাধীনতা সংগ্রামের মাটি, এই পশ্চিমবঙ্গের ধর্ম সংস্কার আন্দোলনের মাটি। এখানে যদি কেউ মনে করে বিশেষ একটা সম্প্রদায়ের ভোট কেটে নিয়ে অন্য একটা সেকুলার শক্তির ক্ষতি করব, তাহলে সে কিন্তু মূর্খের স্বর্গে বাস করবেন। এখন সময় বলে দিতে পারে 2024 সালের 4 জুন না পাওয়া পর্যন্ত, না আসা পর্যন্ত বোঝা যাবে না আইএসএফ কতটা ভোট জ্ঞান করছে আর কার লাভটা করে দিচ্ছে। সেই দিকেই আমাদের নজর থাকবে। এই বলে এনবিটিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।